তাহলে এর আগের দিন আমরা এই ডেটাটা ব্যবহার করে কিভাবে এস6 পিরামিড ড্রয়িং করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা এস6 পিরামিডটাকে কিভাবে অ্যানোটেশন করতে হয় সেটা জানবো এবং তারপরে ইন্টারপ্রিটেশন করব। তো এস6 পিরামিড আমরা এরকম ভাবে ড্রয়িং করছি। প্রথমে আমরা এর ফ্রেমটা তৈরি করেছি। ফ্রেমটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো লাইন টেনে নিয়েছি একে অপরের রাইট অ্যাঙ্গেলে এবং 1 সেন্টিমিটার গ্যাপ দিয়েছি, একটা মেলের জন্য একটা ফিমেলের জন্য। বাঁ দিকে মেল দেখিয়েছি, ডান দিকে ফিমেল দেখেছি। এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনটাকে আমরা পপুলেশন এবং এজ গ্রুপ অনুযায়ী 1 সেমি করে করে ডিভাইড করে দিয়েছি। হাইয়েস্ট 800 পপুলেশন ছিল, তো 8 সেন্টিমিটার হরাইজন্টাল অ্যাক্সিস টেনেছিলাম, 1 সেন্টিমিটার করে ডিভাইড করে 8টা ডিভাইড করেছিলাম হরাইজন্টাল অ্যাক্সিসটাকে। বাঁ দিকে মেল পপুলেশন, ডান দিকে ফিমেল। আচ্ছা, 14টা এজ গ্রুপ ছিল, তাহলে 14 সেন্টিমিটার ভার্টিক্যাল অ্যাক্সিস নিয়েছিলাম, 1 সেমি করে করে 14টা এজ গ্রুপ আমরা দেখিয়েছিলাম। এরপর আমরা প্রতিটা এজ গ্রুপের জনসংখ্যাকে স্কেল অনুযায়ী হরাইজন্টাল বারের মাধ্যমে আমরা পপুলেশন পিরামিড অঙ্কন করেছিলাম। এরকম হরাইজন্টাল বার দিয়ে আমরা দেখিয়েছিলাম। তো এই হরাইজন্টাল বার দিয়ে আমরা যে পপুলেশন পিরামিড তৈরি করেছিলাম, সেই পিরামিডটাকে আমার ড্রয়িং করতে হবে। ড্রয়িংটাকে এবার আমার প্রপার কালার দিতে হবে। তো কালার দেওয়ার সময় ফিমেলটাকে একটা কালার দেবো আর মেলটাকে একটা কালার দেবো। এখানে আমরা মেলটাকে বাঁ দিকে মেল দেখেছি, বাঁ দিকে মেলটাকে ব্লু কালার দিয়েছি আর ডান দিকে ফিমেলকে আমরা ভায়োলেট কালার দিয়েছি। তার সাথে সাথে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনকে কালারের মধ্যে আলাদা আলাদা আমরা শেডিং করব, যাতে আমি মেল ফিমেল যেমন আইডেন্টিফাই করতে পারি, সেরকম ভাবে মেল ফিমেল পপুলেশনের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট পপুলেশন এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন সেটা আমরা যাতে চিনতে পারি। তো রং অনুযায়ী মেল ফিমেল আলাদা রং করব আর ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনকে সেই কালারের মধ্যে আমরা শেডিং দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শেডিং করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি, অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। তো পরপর দেখ শেডিং গুলো হয়ে যাচ্ছে। নিচে 0 থেকে 14 এজ গ্রুপ হচ্ছে একটা চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশন। তো চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশনকে আমরা ড্যাশ চিহ্ন দিয়ে দেখিয়েছি ভিতরে। তাহলে মেল ফিমেল বোথ সাইডকে আমরা ড্যাশ দিয়ে ভরাট করে দিয়েছি, ড্যাশ সাইন দিয়ে। এরপর 15 থেকে 64 এজ গ্রুপ পর্যন্ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনকে আমরা ওই কালারের ভেতরেই, বারের ভেতরেই আমরা প্লাস সাইন ইউজ করেছি। এবার আমরা ইন্ডেক্সে ওটা দেখিয়ে দেবো। 4টে ইন্ডেক্সের জন্য 4টে কালার এবং সিম্বল দিয়ে ইন্ডেক্স তৈরি হবে। সেই সিম্বল দিয়ে আমরা ইন্ডেক্সের মাধ্যমে পাশে একটা করে দেখিয়ে দেবো এবং স্কেল দিয়ে দেবো। কিভাবে পুরো জিনিসটা তৈরি হচ্ছে এটা আমি অ্যানিমেশনে দেখিয়ে দিচ্ছি, পরপর সেরকম ভাবে সবাই করে নেবে। বর্ডার দিয়ে দিলাম, ওপরে হেডিং করে দিলাম, এরপরে ইন্ডেক্স করে দিচ্ছি পাশে। এরকম ভাবে আমার টোটাল কাজটা কমপ্লিট হলো এতক্ষণে। তো এই এস6 পিরামিডটাকে কমপ্লিট হওয়ার পর আমরা ইন্টারপ্রিটেশন করব। তো ইন্টারপ্রিটেশন কিভাবে করব তার আগে আমরা এস6 পিরামিড যে থিওরিটিক্যাল পার্ট ছিল, পপুলেশন স্ট্রাকচার, সেই পপুলেশন স্ট্রাকচারে এস6 পিরামিড সম্পর্কে আমরা এস6 পিরামিডের গুরুত্ব পার্টে আমরা আলোচনা করেছি। এস6 পিরামিড দিয়ে আমরা কিভাবে কি আইডেন্টিফাই করা যায়। তো সেক্ষেত্রে আমরা এস6 পিরামিডের নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। এখানে আমরা সেই থিওরিটিক্যাল নলেজটাকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। যে এস6 পিরামিডের গুরুত্ব আমরা জেনেছি, 14টা পয়েন্ট, কিভাবে আমরা এস6 পিরামিড থেকে কিভাবে কি জানতে পারি, আমাদের ড্রয়িং করা পিরামিডটা থেকে আমরা সেই নলেজকে কাজে লাগিয়ে আমরা ইন্টারপ্রিটেশন করব। তো এস6 পিরামিডটাকে আরেক রকম ভাবে ড্রয়িং করা যায়। এটা হচ্ছে মাঝখানে যে এর আগে মাঝখানে যে গ্যাপ দিয়েছিলাম, সেই গ্যাপটা আমার নাও দিলেও চলবে। গ্যাপের মাঝে আমি এজ গ্রুপটা লিখেছিলাম, তো গ্যাপ না দিয়েও আমি করতে পারি। একটা ভার্টিক্যাল লাইনে দুপাশে মেল ফিমেল টেনে দিলাম এবং গ্যাপের মাঝে যে এজ গ্রুপটা লিখেছিলাম সেই এজ গ্রুপটাকে আমরা এই পাশে আমরা একটা আলাদা ভার্টিক্যাল লক্ষ্য করে সেখানে আমরা এজ গ্রুপ পরপর লিখে দেবো। এরকম ভাবে আমরা অল্টারনেটিভ ড্রয়িং এর মেথড রয়েছে। তো সেটাকে একই রকম ভাবে সিম্বল এবং কালার ইউজ করে পৃথক পৃথক ইন্ডেক্স করতে হবে। অল্টারনেটিভ মেথড ড্রয়িং করে দিলাম। এবার ইন্টারপ্রিটেশন অফ পপুলেশন পিরামিড। পপুলেশন পিরামিডকে ইন্টারপ্রিটেশন করতে গেলে আমার আগের থিওরি ক্লাসের থিওরিটিক্যাল নলেজ কাজে লাগাতে হবে। তো এস6 পিরামিডকে আমার যে 14টা পয়েন্ট আমি আলোচনা করেছিলাম, যে এস6 পিরামিড দেখে আমরা বার্থ রেট, ফ্যামিলি প্ল্যানিং, ডেথ রেট, ফিউচার চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি, পার্সেন্ট অফ ডিপেন্ডেন্ট টু ইকোনমিক্যালি অ্যাক্টিভ, মাইগ্রেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেবি বুম, ওয়ার, এ স্পেসিফিক ডেথ রেট বা এ স্পেসিফিক ডিজিজ এবং স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এবং 14 নম্বর লাস্ট পয়েন্ট বলেছিলাম যে যে অঞ্চলের বা যে দেশের পপুলেশন পিরামিড সেই দেশ বা সেই অঞ্চলটা ডেভেলপ না আনডেভেলপ কন্ডিশনের মধ্যে অবস্থান করছে সেটা আমরা বুঝতে শিখেছিলাম। তো এই 14টা পয়েন্ট আমরা
থিওরিটিক্যাল নলেজ অ্যাপ্লাই করে আমরা আজকে পপুলেশন পিরামিড যেটা ড্রয়িং করেছি সেটাকে আমরা ইন্টারপ্রিটেশন করব আগের থিওরি ক্লাসের নলেজকে অ্যাপ্লাই করে। তাহলে ফার্স্ট আমরা বার্থ রেট, 1 নম্বর পয়েন্ট বার্থ রেট আমরা আলোচনা করব। তাহলে বার্থ রেট আলোচনা করার জন্য আমি বলেছিলাম বার্থ রেট জানতে পারবো একদম বেসটাকে যদি লক্ষ্য করি, পপুলেশন পিরামিডের বেসটা, বেস ইজ দ্য ইন্ডিকেটর অফ বার্থ রেট। তো বেসের ক্ষেত্রে বলেছিলাম বেস যত চওড়া হবে তত বার্থ রেট বেশি হবে, বেস যত সংকীর্ণ হবে, বেস পিলার যত সংকীর্ণ হবে তত বার্থ রেট কম হবে। আমরা বেস পিলারের সঙ্গে সঙ্গে তার উপরের পিলার গুলো কয়েকটা লক্ষ্য করতে বলেছি যে বার্থ রেটটা কিরকম রয়েছে, পরের দশকে বার্থ রেট বাড়ছে না কমছে সেটা বোঝা যাবে। তো সেক্ষেত্রে আমরা যে পপুলেশন পিরামিড ড্রয়িং করেছি সেই পপুলেশন পিরামিডের বেসটা কিন্তু যথেষ্ট চওড়া রয়েছে বেসটা। তো চওড়া থাকার জন্য এবং এর শেপটা ত্রিভুজের মতো হওয়ার জন্য আমরা বলতে পারি যে এই পপুলেশন পিরামিড যে দেশের বা যে অঞ্চলে সেখানে বার্থ রেট অনেক বেশি। তাহলে অঙ্কিত পপুলেশন পিরামিডটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে নাম্বার 1 বার্থ রেট। বার্থ রেট পপুলেশন পিরামিডের বেস বা ভূমি পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে ভূমি যথেষ্ট চওড়া এবং এর আকৃতি ত্রিভুজের মতো। সুতরাং বলা যাচ্ছে যে যে অঞ্চলের বা যে দেশের এই পপুলেশন পিরামিড সেই দেশে বা সেই অঞ্চলে বার্থ রেট অনেক বেশি বা জন্মহার অনেক বেশি। এবার যে ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং করা হয় বার্থ রেটকে কন্ট্রোল করে। তো বার্থ রেটকে কন্ট্রোল করেছে কিনা সেটা বোঝার জন্য আমি বলেছিলাম যে বেস পিলার যেটা রয়েছে বেস পিলারের উপরের পিলারটা লক্ষ্য করতে হবে এবং দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। বেস পিলার এবং বেস পিলারের উপরের পিলারটা দেখে কম্পেয়ার করতে হবে। যদি দেখা যায় বেস পিলারের উপরের পিলারটা থেকে নিচের পিলারটা যদি ছোট থাকে তাহলে বোঝা যাবে যে রিসেট আমার বার্থ কন্ট্রোল করা হয়েছে। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি সেই রকম সিমটম রয়েছে, সেই সাইন আমরা পাচ্ছি, বার্থ কন্ট্রোল বা ফ্যামিলি প্ল্যানিং রয়েছে। তাহলে উপরের পিলারের থেকে নিচের পিলারটা বা বেস পিলারটা ছোট রয়েছে একটু। তাহলে সেক্ষেত্রে এখানে বার্থ কন্ট্রোল হিসেবে ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োগ গভর্নমেন্ট থেকে করা হয়েছে এবং তার নিদর্শন আমরা পপুলেশন পিরামিডে পাচ্ছি। নেক্সট হচ্ছে ডেথ রেট। ডেথ রেট বুঝতে গেলে আমি বলেছিলাম যে পপুলেশন পিরামিডের টপটাকে ফলো করতে হবে এবং পপুলেশন পিরামিডের পাশের দিকে ঢালটা, দুপাশে ঢাল অনুসরণ করতে হবে, দুপাশে ঢালটাকে লক্ষ্য করতে হবে। টপ যত চওড়া হবে, টপ পিলার যত ওয়াইড হবে তত ডেথ রেট কম হবে, টপ পিলার যত ন্যারো হবে তত আমার ডেথ রেট বেশি হবে এবং পাশের ঢাল যত খাড়া হবে, দুপাশে ঢাল যত খাড়া হবে তত ডেথ রেট বেশি হবে, দুপাশে ঢাল যত মৃদু হবে তত ডেথ রেট কম হবে। তো এখানে আমরা যে পিরামিডটা ড্রয়িং করেছি সেই পিরামিডটা দেখার আগে আমি দুটো এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে ইটালির টপ পিলার যেটা রয়েছে অনেক ওয়াইড আর পাশে একটা আফগানিস্তানের টপ পিলার রয়েছে অনেক ন্যারো। তো সেক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে বলেছিলাম যে ইটালির ডেথ রেট অনেক কম আর আফগানিস্তানের ডেথ রেট কিন্তু অনেক বেশি। আফগানিস্তানের সাইড দুপাশের স্লোপটাও কিন্তু অনেক স্টিপ স্লোপ। তো আমার অঙ্কিত যে পপুলেশন পিরামিডটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বেস টপ পিলার কিন্তু অনেক ন্যারো। তাহলে ন্যারো টপ পিলার এবং দুপাশে ঢাল অনেক খাড়া। তাহলে টপ পিলার ন্যারো এবং দুপাশে ঢাল খাড়া হওয়ায় আমরা বলতে পারি যে আমার অঙ্কিত পপুলেশন পিরামিডটি যে দেশের বা যে অঞ্চলের সেখানে ডেথ রেট কিন্তু অনেক বেশি বা মৃত্যু হার অনেক বেশি। এবার 4 নম্বর পয়েন্ট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গুরুত্ব যেটা ইন্টারপ্রিটেশনে দেবো সেটা হচ্ছে ফিউচার চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ রেট, অর্থাৎ ভবিষ্যতে জনসংখ্যার গ্রোথ রেটের কি পরিবর্তন হতে পারে। তো সেটা বোঝার জন্য আমার পপুলেশন পিরামিডের শেপটা লক্ষ্য করতে বলেছিলাম। তো পপুলেশন পিরামিডের 4 প্রকার শেপের কথা বলেছি, ওয়াইড ট্রায়াঙ্গেল, ন্যারো ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আর গ্লাস শেপ। এই 4 প্রকার শেপ হতে পারে পপুলেশন পিরামিডের। যদি ওয়াইড ট্রায়াঙ্গেল হয় তাহলে বলেছিলাম গ্রোথ রেট হাই হবে, ন্যারো ট্রায়াঙ্গেল হলে স্লো গ্রোথ রেট হবে কিন্তু জনসংখ্যা বাড়বে, ধীরে ধীরে বাড়বে। আর যদি রেক্ট্যাঙ্গুলার শেপ হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপ যদি হয় তাহলে বলবো গ্রোথ রেট স্টেবল বা জিরো পপুলেশন গ্রোথ রেট। আর গ্লাসের মতো যদি শেপ থাকে তাহলে বলেছিলাম যে জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু কম, নেগেটিভ, জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে, নেগেটিভ গ্রোথ রেট লক্ষ্য করা যাবে। তো আমরা যে পপুলেশন পিরামিডটা ড্রয়িং করেছি সেই পপুলেশন পিরামিডটা দেখা যাচ্ছে যে ট্রায়াঙ্গেল শেপ রয়েছে। তাহলে ট্রায়াঙ্গেল শেপ থাকার জন্য আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমার জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অধিক। আবার দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করতে হবে এই পয়েন্টের সাব পয়েন্ট হিসেবে যে ফ্যামিলি প্ল্যানিং, বার্থ কন্ট্রোল হিসেবে ফ্যামিলি প্ল্যানিং লক্ষ্য করা গেছে। তার ফলে ভবিষ্যতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাবে, ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে বলতে 20 বছর থেকে 30 বছর পর এই
বার্থ কন্ট্রোল যেটা করা হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং যেটা করা হয়েছে, তার ইমপ্লিকেশন আসতে 20 থেকে 30 বছর সময় লাগবে। কারণ এই জনসংখ্যা যখন আবার পুনরায় বার্থ রেটে অংশগ্রহণ করবে বা রিপ্রোডাকশনে যখন অংশগ্রহণ করবে, তখন কিন্তু পপুলেশন কমবে, নচেত এখন এর এফেক্ট পাওয়া যাবে না। তাহলে ভবিষ্যতে এই এই পপুলেশন পিরামিডে বুঝতেই বর্তমানে পপুলেশন গ্রোথ হাই, কিন্তু ভবিষ্যতে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার কমবে। নেক্সট আসি ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট আমি বলেছিলাম বেস পিলার এবং বেস পিলারের উপর পিলারটা লক্ষ্য করতে এবং দুটোর মধ্যে কম্পেয়ার করতে। বেস পিলার চওড়া, তার উপরে পিলারটা যদি শর্ট হয়ে যায়, তখন আমি বলেছিলাম যে জনসংখ্যা যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করছে সেই পরিমাণ শিশু কিন্তু বেঁচে থাকছে না, অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট রয়েছে হাই। আমরা যে পপুলেশন পিরামিডটা অঙ্কন করেছি, আচ্ছা দুটো পিলারই যদি সমান থাকে তাহলে বলবো সেখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট নেই বা খুব কম। তাহলে আমাদের ক্ষেত্রে যে পপুলেশন পিরামিডটা অঙ্কন করেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফ্যান্ট মর্টালিটি রেটের কোনো সাইন নেই এখানে, অর্থাৎ বেস পিলারের থেকে উপরের পিলারগুলো ধীরে ধীরে বড় হয়েছে। তাহলে সেক্ষেত্রে যা শিশু জন্মাচ্ছে সব শিশুগুলোই সার্ভাইভ করছে। তাহলে দেয়ার ইজ নো সাইন অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট, বা এখানে পপুলেশন পিরামিডটি অঙ্কিত পপুলেশন পিরামিডটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে শিশু মৃত্যুর কোনো সাইন বা চিহ্ন নেই। এবারে আসছে 6 নম্বর পয়েন্ট, যেটা উল্লেখ করতে হবে, লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি বোঝার জন্য আমি বলেছিলাম যে পপুলেশন পিরামিডের হাইটটাকে লক্ষ্য করতে বলেছিলাম। তো হাইট ইজ দ্য ইন্ডিকেটর অফ লাইফ এক্সপেক্টেন্সি। গ্রেটার হাইট ইকুয়াল টু লঙ্গার লাইফ এক্সপেক্টেন্সি এন্ড লেসার হাইট ইকুয়াল টু শর্টার লাইফ এক্সপেক্টেন্সি। তাহলে আমরা যে পপুলেশন পিরামিডটা অঙ্কন করেছি সেই পপুলেশন পিরামিডের হাইট খুব একটা বেশি নেই, অ্যাভারেজ হাইট রয়েছে, অ্যাভারেজ হাইট, এবং খুব দ্রুত হায়ার এজ গ্রুপে জনসংখ্যা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। 60 থেকে 64 এজ গ্রুপে গিয়ে জনসংখ্যা পপুলেশন পিরামিড গুলো একদম ন্যারো হয়ে গেছে। তার ফলে দেখা যাচ্ছে পপুলেশন পিরামিড খুব বেশি হাইট কিন্তু উঠতে পারেনি। এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে লাইফ এক্সপেক্টেন্সি খুব কম। লাইফ এক্সপেক্টেন্সি কম থাকার জন্য এই পপুলেশন পিরামিডের হাইট বেশি হতে পারেনি। যদি এটা আরো 100 এজ গ্রুপ পর্যন্ত অনেক ওয়াইডলি পপুলেশন পিরামিডটা অনেক ওয়াইড হতো, তাহলে বলতাম যে পপুলেশন পিরামিড দেখে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে আমার লাইফ এক্সপেক্টেন্সি বেশি, কিন্তু আমার সেটা নেই। এখানে উল্টোটা লক্ষ্য করতে পারছি, পপুলেশন পিরামিডের হাইট কম। তো এই হাইট দেখে এবং পপুলেশন পিরামিডের টপের বারগুলো ন্যারো হয়ে গেছে। ন্যারো হয়ে যাওয়ার কারণে এখানে এজিং পপুলেশনের সংখ্যা কম, অর্থাৎ বৃদ্ধি উপনীত মানুষের সংখ্যা কম। এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে লাইফ এক্সপেক্টেন্সি খুবই কম। এবারে পার্সেন্ট অফ ডিপেন্ডেন্ট টু ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর যেটা আমরা পপুলেশন পিরামিড থেকে বুঝতে পাই। তাহলে পার্সেন্ট অফ ডিপেন্ডেন্ট পপুলেশন বুঝতে গেলে আমাকে প্রত্যেকটা এজ গ্রুপ, বিশেষ করে 0 থেকে 14 এজ গ্রুপ এবং 65 এজ গ্রুপের জনসংখ্যাকে বলা ডিপেন্ডেন্ট পপুলেশন। একটা 0 থেকে 14 এজ গ্রুপ হচ্ছে চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশন, আর 65 প্লাস যে পপুলেশন সেটা হচ্ছে এল্ডার ডিপেন্ডেন্ট পপুলেশন। মাঝের যে 15 থেকে 64 বছরের যে এজ গ্রুপের জনসংখ্যা সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পপুলেশন। তো ডিপেন্ডেন্ট পপুলেশন বা ইনঅ্যাক্টিভ পপুলেশনের সাথে অ্যাক্টিভ পপুলেশনের অনুপাতকে শতাংশে প্রকাশ করব। তাহলে আমার এখানে ফর্মুলাটা হচ্ছে পার্সেন্ট অফ 0 to 15 population plus percentage of population of 65 plus population divided by percentage of working age population into 100। তো আমার এখানে ডেটাটা দেখতে পাচ্ছি 0 থেকে 14 এজ গ্রুপ পর্যন্ত মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশনকে অ্যাড করব, এবং 65 এজ গ্রুপের মেল এবং ফিমেল পপুলেশনকে আমরা এখানে অ্যাড করব। এই দুটো পপুলেশনকে অ্যাড করে আমরা এক্ষেত্রে ডিপেন্ডেন্সি রেশিওটা নির্ণয় করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার যদি দেখি ডিপেন্ডেন্সি রেশিও, তাহলে 0 to 14 এজ গ্রুপের মধ্যে মেল ফিমেল রয়েছে 386 প্লাস 625 প্লাস 727 প্লাস 403 প্লাস 614 প্লাস 682। 0 থেকে 14 চাইল্ড ডিপেন্ডেন্সি বেরিয়ে গেল। আর এল্ডার ডিপেন্ডেন্সি হচ্ছে 65 প্লাস এজ গ্রুপে রয়েছে 40 জন মেল 50 জন ফিমেল, ডিভাইডেড বাই 15 থেকে 64 এজ গ্রুপে বোথ মেল এবং ফিমেলকে অ্যাড করতে হবে। 579 প্লাস 681 প্লাস 426 প্লাস 397 প্লাস 255 প্লাস 130 প্লাস 51 প্লাস 91 প্লাস 40 প্লাস 30 প্লাস 614 প্লাস 728 প্লাস 421 প্লাস 347 প্লাস 193 প্লাস 91 প্লাস 46 প্লাস 51 প্লাস 55 প্লাস 35। তো এখানে ডিপেন্ডেন্ট পপুলেশনের টোটাল হচ্ছে 3527 জন ডিপেন্ডেন্ট পপুলেশন, আর ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন টোটাল হচ্ছে 5261 জন। এই দুটোর মধ্যে অনুপাত করে তাকে 100 দিয়ে গুণ করে আসে 67%। তাহলে এইটাকে আমার পপুলেশন পিরামিডের ব্যাখ্যা হিসেবে কাজে লাগাতে পারি যে 100 যদি হয়, 100 হলে ব্যালেন্স বলতে পারি। 100 এর বেশি যদি ডিপেন্ডেন্সি হয়ে যায় তাহলে বলবো ডিপেন্ডেন্ট পপুলেশন নেগেটিভ।
আর 100 এর কম যদি থাকে তাহলে বলতে পারি ডিপেন্ডেন্সির চাপ কম ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনের উপর বা অ্যাক্টিভ পপুলেশনের উপর বা ওয়ার্কিং পপুলেশনের উপর ইনঅ্যাক্টিভ পপুলেশনের চাপ কম রয়েছে। লো ডিপেন্ডেন্সি রেশিও আমরা পেয়েছি, এখান থেকে বলতে পারি লেস প্রেসার অফ ডিপেন্ডেন্ট পপুলেশন অন ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। তাহলে অঙ্কিত পপুলেশন পিরামিডটি লক্ষ্য করলে এবং পপুলেশন ডিপেন্ডেন্সি রেশিও ক্যালকুলেশনের মান দেখে আমরা বলতে পারি যে এখানে ডিপেন্ডেন্সির রেশিও খুব কম, অর্থাৎ ডিপেন্ডেন্ট পপুলেশনের চাপ ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনের উপর খুব কম রয়েছে। এটা একটা গুড ইন্ডিকেটর। হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের ক্ষেত্রে বলেছিলাম মিডিল এজের পপুলেশনে মেলরা মাইগ্রেট করে, তাহলে মেলের বারটা সেক্ষেত্রে অ্যাবনর্মালি হাই হয়ে যাবে, বেশি ওয়াইড হবে। তো এটা আমার মাইগ্রেশনের একটা ইন্ডিকেটর। আমার অঙ্কিত যে পপুলেশন পিরামিড সেক্ষেত্রে কিন্তু কোনো মাইগ্রেশনের সাইন নেই, তাহলে বলতে পারবো যে নেক্সট পয়েন্ট হিসেবে 8 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করব যে অঙ্কিত পপুলেশন পিরামিডে কোনো মাইগ্রেশনের সাইন নেই। স্ট্যান্ডার্ড অফ লিভিং 9 নম্বর ইন্ডিকেটর আমার গুরুত্বপূর্ণ। মানুষ কত সেখানে জীবনযাত্রার জন্য মানুষের পরিবেশ কতটা অনুকূল সেটা আমরা বুঝতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং নির্ভর করে বার্থ রেট, তারপর ফ্যামিলি প্ল্যানিং এর উপর, ডেথ রেট, তারপর ইনফ্যান্ট মর্টালিটি রেট, মেডিকেল ফ্যাসিলিটি, গ্রোথ রেট, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তো আমার পপুলেশন পিরামিডটা লক্ষ্য করলে দেখা যায় বার্থ রেট হাই রয়েছে এবং ফ্যামিলি প্ল্যানিং কিন্তু করা হয়েছে। তাহলে ফ্যামিলি প্ল্যানিং, বার্থ রেট হাই, জনসংখ্যা বৃদ্ধির হার এখন অধিক রয়েছে কিন্তু ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাবে। ডেথ রেট বেশি রয়েছে এবং ডেথ রেট বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, তাহলে এতে বুঝতে পারছি যে আনএমপ্লয়মেন্ট সমস্যা রয়েছে বা জীবিকার অভাব লক্ষ্য করা যাবে। ডেথ রেট বেশি থেকে বলতে পারবো যে এখানে মেডিকেল ফ্যাসিলিটির অভাব রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, আনএমপ্লয়মেন্ট সমস্যা থেকে বলতে হবে সোশ্যাল ক্রাইম বা সামাজিক অপরাধের প্রবণতা রয়েছে। ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু এখানে পজিটিভ বা কম। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাভারেজ। সুতরাং আমরা এই বিচারগুলো এইগুলো আমরা কনসিডার করে বলতে পারি যে অঙ্কিত পপুলেশন পিরামিডটি দেখে আমাদের বলা যায় যে এখানে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাভারেজ, ফ্যামিলি প্ল্যানিং করা হয়েছে, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির হার কমবে। এই দুটো হচ্ছে পজিটিভ দিক, বাদ বাকি নেগেটিভ দিক। তাহলে নেগেটিভ দিক থেকে আর দুটো পজিটিভ দিক থেকে আমরা মাঝারি রকমের আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখানে পাচ্ছি, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং মধ্যম প্রকৃতির, খারাপ বলা যাবে না আবার খুব ভালো বলা যাবে না। কারণ পপুলেশন পিরামিডে লাইফ এক্সপেক্টেন্সি কম আছে ঠিক আছে, বার্থ রেট বেশি আছে ঠিক আছে, কিন্তু বার্থ রেটকে কন্ট্রোল করা হয়েছে এখানে। তাহলে বার্থ রেটকে যেহেতু কন্ট্রোল করা হয়েছে, ডিপেন্ডেন্সি রেশিওটা পজিটিভ রয়েছে, ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু খুব বেশি নেই, ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু ভালো। তাহলে এই বার্থ কন্ট্রোল এবং ডিপেন্ডেন্সি রেশিও এই দুটো পজিটিভ দিক থেকে আমরা খুব মানে খারাপ বলা যাবে না স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মান এখানে মধ্যম প্রকৃতির উল্লেখ করতে হবে। তাহলে তার আর্গুমেন্ট কি দেখাবো? আর্গুমেন্ট দেখাবো যে বার্থ রেট হাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি কন্ট্রোল করার জন্য। ডেথ রেট হাই, মেডিকেল ফ্যাসিলিটির সুযোগের অভাব রয়েছে। পপুলেশন গ্রোথ রেট হাই, এতে বোঝা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট সমস্যা থাকবে। আনএমপ্লয়মেন্ট সমস্যার সঙ্গে সঙ্গে এখানে সামাজিক অপরাধের প্রবণতা থাকবে। আচ্ছা, এখানে লাইফ এক্সপেক্টেন্সি কম, ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু কম। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং মাঝারি প্রকৃতির। বেবি বুম 10 নম্বর পয়েন্ট উল্লেখ করতে হবে। বেবি বুম হচ্ছে হঠাৎ করে জনসংখ্যা যদি কোনো এজ গ্রুপে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমার বেবি বুম হিসেবে নেওয়া হয়। এটা দুটো সময় গোটা পৃথিবীর জনসংখ্যার ক্ষেত্রে ঘটেছিল, একটা যে প্রথম বিশ্বযুদ্ধের পর, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিউজ সংখ্যক সোলজারদের বাড়িতে থাকার সুযোগ করে দেওয়ার কারণে হঠাৎ পৃথিবীর সমস্ত দেশের জনসংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল। তো আমাদের এখানে কিন্তু 20 থেকে 24 এজ গ্রুপের মধ্যে একটা বেবি বুমের কিন্তু একটা সাইন রয়েছে। এখানে লক্ষ্য করতে পারছি 20 থেকে 24 অর্থাৎ 20 থেকে 24 এজ গ্রুপের মধ্যে হঠাৎ করে জন্মহার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমার এটা যদি আজকের ডেটে অর্থাৎ 2020 সালের এটা পপুলেশন পিরামিড হয়, তাহলে আজ থেকে 20 বছর আগে ধরে নিই 2000 সালে, তাহলে 2000 সালে আমার এখানে বেবি বুম হয়েছে। তাহলে কিন্তু এখানে পপুলেশন পিরামিডে কত সালের সেটা উল্লেখ নেই। তাহলে অজ্ঞাত সালের যদি হয় তাহলে বলতে হবে আজ থেকে 20 বছর আগে জন্মহার হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায়, তুলনামূলকভাবে হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সামান্য বেবি বুম ঘটেছে। তাহলে বেবি বুমের এখানে সিম্বল আমরা পেয়েছি, বেবি বুমের সাইন এখানে রয়েছে 20 থেকে 24 বছর আগে, অর্থাৎ 20 বছর আগে এখানে বেবি বুম ঘটেছে। ওয়ার বলেছিলাম যে পপুলেশন পিরামিড যেমনই দেখতে হোক না কেন
মাঝ বয়সী এজ গ্রুপের মধ্যে মেল সাইডের দিকে অ্যাপেল বাইটের মতো একটা সাইন আমরা পাবো, অ্যাপেল বাইট সাইন। তাহলে এখানে আমার পপুলেশন পিরামিডের মধ্যে সেরকম কোনো সাইন নেই। সুতরাং আমরা বলতে পারি যে এটা যে সময়ের বা যে দেশের বা যে অঞ্চলের পপুলেশন পিরামিড, সেখানে কোনো ওয়ার বা দাঙ্গা জাতীয় কোনো পলিটিক্যাল ঘটনা ঘটেনি। স্পেসিফিক ডিজিজ, স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে বলেছিলাম মাঝ বয়সী মেল ফিমেল দুজনের ক্ষেত্রে কিন্তু বাইটের সাইন থাকবে। তাহলে এখানে আমার যে পপুলেশন পিরামিডটা অঙ্কন করেছি সেক্ষেত্রে কোনো স্পেসিফিক বা জেন্ডার স্পেসিফিক কোনো মহামারীর চিহ্ন আমরা পাচ্ছি না। এবার স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের ক্ষেত্রে আমার ফার্স্ট স্টেজে থাকবে হোয়াইট ট্রায়াঙ্গেল, সেকেন্ড স্টেজে হবে ন্যারো ট্রায়াঙ্গেল, থার্ড স্টেজে হবে আমার কিছুটা হলো ট্রায়াঙ্গেল হলো আমার বার্থ কন্ট্রোল করা হবে। বার্থ কন্ট্রোল করার ফলে নিচের বেসটা তুলনামূলকভাবে সংকীর্ণ হবে। তো আমার এক্ষেত্রে পপুলেশন পিরামিড যেটা আমরা অঙ্কন করেছি সেই পপুলেশন পিরামিডটা কিন্তু থার্ড স্টেজে রয়েছে, অর্থাৎ জনসংখ্যা বিবর্তনের তৃতীয় পর্যায়ে রয়েছে। তাহলে তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে জন্মহার নিয়ন্ত্রিত, মৃত্যু হার নিয়ন্ত্রিত। এখানে মৃত্যু হারও কিছুটা নিয়ন্ত্রণ করা হয়নি, মৃত্যু হার কিন্তু অব্যাহত রয়েছে, মৃত্যু হার বেশি রয়েছে। তো সেদিক থেকে কিন্তু আমার থার্ড স্টেজেই আমরা এটাকে কনসিডার করতে পারি। থার্ড স্টেজে বা সেকেন্ড স্টেজে বলা যাবে না, কারণ সেকেন্ড স্টেজে মৃত্যুহারকে কন্ট্রোল করেছে, জন্মহারকে কন্ট্রোল করতে পারেনি। তো জন্মহার যেহেতু কন্ট্রোল হয়েছে, তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের এটা থার্ড স্টেজে অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং আমরা বলতে পারি অঙ্কিত পপুলেশন পিরামিড লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে জন্মহার কন্ট্রোল করা হয়েছে। জন্মহার কন্ট্রোল করার ফলে জনসংখ্যা বৃদ্ধির হারকে কন্ট্রোল করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের থার্ড স্টেজকে এটা ইন্ডিকেট করছে। এবার হচ্ছে ডেভেলপ অর আনডেভেলপ কন্ডিশন। ডেভেলপ কন্ডিশন যদি হয় তাহলে পপুলেশন পিরামিডটা আমার রেক্ট্যাঙ্গেল শেপ হবে বা ইনভার্টেড ট্রায়াঙ্গেল হবে বা গ্লাসের মতো দেখতে হবে। আর আনডেভেলপ কন্ডিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে পপুলেশন পিরামিডটা ত্রিভুজের মতো হবে। তো আমার এখানে পপুলেশন পিরামিডটা ত্রিভুজের মতো আছে ঠিকই, তাহলে আনডেভেলপ বলতে পারবো না। ত্রিভুজের মতো থাকলেও নিচের বেসটাতে কিন্তু বার্থ কন্ট্রোল করা হয়েছে, ফলে ভবিষ্যতে কিন্তু জনসংখ্যা হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে আমরা পপুলেশন পিরামিডটা লক্ষ্য করে বলতে পারি যে আনডেভেলপও নয় আর ডেভেলপও নয়, এদের মাঝামাঝি ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশের এটা পপুলেশন পিরামিডকে নির্দেশ করছে। তাহলে এরকম 14টা পয়েন্ট আমরা এখানে হাইলাইট করব। এরকম ভাবে আমরা পপুলেশন পিরামিডের ইন্টারপ্রিটেশন সেরে ফেলবো। তাহলে এর আগে আমরা যেভাবে ক্লাসে থিওরিটিক্যাল পপুলেশন পিরামিড সম্পর্কে গুরুত্ব সম্পর্কে জেনেছি, সেই নলেজকে অ্যাপ্লাই করে কিভাবে পপুলেশন পিরামিড আমরা যেটা অঙ্কন করলাম সেটাকে আমরা ড্র করলাম, সেটার উপর ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে সেই নলেজকে আমরা অ্যাপ্লাই করলাম। বোঝা গেল?